পর ফিরে এলাম তিব্বত লাক্সারি সোপ নিবেদিত মিউজিক্যাল ব্লগ শো প্রিয়জনের গানে। আপনাদের সাথে আছি আমি লাবণ্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা শুনছিলাম প্রিয় শিল্পী বাদশা বুলবুলের কণ্ঠে তার প্রিয় কিছু গান। দর্শক, আজকের গানগুলো নিয়ে আপনার জীবনে বিশেষ কোনো স্মৃতি থাকলে অথবা গান সম্পর্কে কোনো তথ্য জানতে বা জানাতে আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 833-2509, 833-2754। আপনারা চাইলে এসএমএসও করতে পারেন। এসএমএস করতে হলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিজি স্পেস আপনার নাম স্পেস আপনার ইনফরমেশন বা প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 7171 নাম্বারে। আর ফেসবুকে যারা আছেন তারা ব্লগ করতে পারেন প্রিয়জনের গান গ্রুপে বা পেজে। স্বাগত আরো একবার। আমরা গানে যাচ্ছি সরাসরি। হ্যাঁ, কারণ এতক্ষণে ব্রেকের পরে একটু আবার সেই মুডে আসতে গেলে একটু জলসার গানই গাইতে হবে, তাছাড়া মনে হয় যে আবার সেই মুডটা আনা খুব কঠিন হবে। আমরা বোধহয় বুঝতে পারছি কোন গান। তার জন্য আমি ঠিক করেছি মান্নাদের একটি গান করি। অ্যান্থনি ফিরিঙ্গির সেই 1967-এর যে ছবিটা রিলিজ হয়েছিল, সুর করেছিলেন নলিল বাগচি এবং কথা আমাদের পাবনার বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। আমি যে জলসা ঘরে বেলেবাড়ি ঝাড়। নিশিপুরালে কেহ চায় না আমার, জানি গোয়া নিশিপুরালে কেহ চায় না আমার, জানি গোয়া আমি যে জলসা ঘরে বেলোয়ারি ধার, আমি যে জলসা ঘরে নিশিপুরালে কেহ চায় না আমার, জানি গোয়া নিশিপুরালে কেহ চায় না আমার, জানি গোয়া আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। দানে ভরা আমি যে আতর আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কি তারে রাখে মনে পুরারে গন্ধ যেতা, কি তারে রাখে মনে পুরারে গন্ধ যেতা, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে।
মাঝে বুঝে তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি পিছে ছুটে যাই বারে বার আলে আর পিছে আমি পিছে ছুটে যাই বারে বার আমি যে জল সাধন বেলোয়ারি ঝাড়া আমি যে জল সাধন নিশি পুরানে কেহ চায় না আমার জানি গোয়া নিশি পুরানে কেহ চায় না আমার জানি গোয়া আমি যে জল সাধন বেলোয়ারি ঝাড়া আমি যে জলসা কি ভীষণ সুন্দর পরিবেশনা। এবার একটু শুনতে চাইবো গানের কথা নিয়ে, কাজ নিয়ে। আমরা শুনছিলাম যে উজবেকিস্তানের গভর্নমেন্ট ট্যুরটির কথা, তারপর শুনছিলাম সেখান থেকে কলকাতা গিয়েছিলেন একটি রেকর্ডিং এ। তো সেই গানটির কথা আমি একটু শুনি। গিয়েছিলাম মূলত একটু চিকিৎসার জন্য, প্লাস ওখানে আমার কিছু রেকর্ডিং এর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো পল্লবও এই ব্যাপারে আছে, কারণ আমার রিসেন্টলি কিছু পল্লব কিছু টিউন করেছে, তারপরে ইউসুফ কিছু গান করেছে, আরো বাপ্পিও আমার কিছু একটা গান করেছে। তো বাপ্পি মনে হয় গান একটা করে নিয়েছে, কলকাতা থেকে একটা গান রেকর্ডিং করে নিয়ে আসছে। তো এখন এইবার কিছু কোম্পানি আমাকে, মানে যেগুলো আগে কাজ করতাম যে অডিও ইন্ডাস্ট্রিতে, তারা এখন ইউটিউবেও চলে গেছে। তো তাদেরও কিছু গান করে দিতে হবে। আসলে আমি এই সব কিছু মিলেই একটু ব্যস্ততা ছিল, হলো দেশের বাইরে যাওয়া আসা। আমি বললাম না কিছুক্ষণ আগে যে আর যাচ্ছি না, কারণ এখন আমার এখানেই বসে কাজ করতে হবে, অনেকগুলো কাজ জমে গেছে। আর আমরাও সেই কাজগুলো পাওয়ার অপেক্ষায়। এবং আমি এটা বলতে পারি যে আমার ঘরানার মধ্যে যারা এই সুইপের কথা বললাম, অথবা পল্লব জি আমার কাজ করছে, বাপ্পি যে কাজগুলো করছে, মানে এখন সম্প্রতি আমি যে টাইপের গান করছি, ঠিক ওই ঘরানার মধ্যেই ওরা গান করছে, যেটা আমার জন্য মনে হয় যে খুব ভালো একটা কিছু হবে। তারপরে আমার সবকিছু মিলিয়ে আমরা একটু ব্যাঘাত ঘটায় এই হ্যাঁ, প্রসঙ্গে আরো কথা বলবো। শ্রদ্ধেয় খুরশিদ আলম আমাদের সাথে যুক্ত খুরশিদ ভাই। হয়েছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো স্যার, সালাম আলাইকুম, কেমন আছেন? লাবণ্য, ভালো? জি, আমরা খুব ভালো আছি। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক কৃতজ্ঞতা আপনার হ্যাঁ। প্রতি। বাদশা বুলবুল, ভালো। হ্যাঁ, ভাই কেমন আছো? ভালো। আপনি ফোন করলেন, আমি তো হ্যাঁ, ধন্য হয়ে গেলাম প্রথম খুরশিদ থেকে ভাই। শুনতেছি, একদম বাপ্পি লাহিড়ী থেকে একদম লাস্ট পর্যন্ত মান্না দে সাহেব পর্যন্ত, যারা অত্যন্ত সুন্দর। এবং ইয়ের মন্তব্য শুনলাম, মিল্টন খন্দকার ও সবারই শুনলাম। আর তোমাকে সত্যি কথা বলতে কি, যে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নাই। ইউ হ্যাভ গট গুড ভয়েস। আমার ব্যক্তিগত একটি গান খুব শুনতে ইচ্ছা করে তোমার কাছে, যদি সম্ভব হয়। জি, দুর্দেশ ছায়াছবিতে হাদি ভাইয়ের একটি গান, যে ওনার সাথে একটি গান, ইফ ইট ইজ পসিবল, যদি হয় সব, জি, যে জি, জি। ওনার সাথে যদি সম্ভব হয়, ঠিক আছে এটা। ঠিক আর আছে। সত্যিকারই তোমাকে তুমি যে গান করতেছো, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যে তোমার ওয়াইফের অবস্থা খারাপ, তোমার বোনের অবস্থা খারাপ, আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সুস্থ থাকে। অনেক অনেক ধন্যবাদ। আর যারা যন্ত্র সহযোগী করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং জীবন তো শুভেচ্ছা। এমনই, তোমার আমাদের শিল্পীদের জীবনে কেন যে এমন হয়, হ্যাঁ, অবশ্যই যে আমরা যে আমাদের নিজেরা কিন্তু খুবই আমাদের সাথে একটা যদি আসলে লজ্জাস্কর এবং দুঃখজনক ব্যাপার, যে হ্যাঁ, যত কিছু হয় আমাদের সাথে শিল্পীদের যদি ভিতরে গান না এটা হয়। থাকতো, তাহলে মনে হয় যে কিছুই আমাদের আমাদের সাথে কবে নেই। আমরা একত্র হব, কবে আমরা একটা কিছু করতে পারবো, একটা জি, 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 জি। দরকার, সবাই আমাদের একত্র হওয়া দরকার। খুরশিদ ভাই, সেই হালটা যদি আপনি ধরেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, কারণ আপনি আমাদের খুব সিনিয়র আর্টিস্ট, এবং আপনার আমরা ছোটবেলা থেকেই কিন্তু আপনার মানে আপনার হ্যাঁ, পথ অবশ্যই। চলার সঙ্গী হিসাবে আমরা আছি। তো আপনি যদি হালটা ধরেন তাহলে হবে কি,
যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমার উপরে বড় আছে ভাই সৈয়দ আব্দুল হাদী ভাই। সাবিনা আসলে বয়সে বড় না, কিন্তু আমার বয়সে হাসান ভাই বড়। আমি ওনাকে আমি ইয়া মনে করি আর কি, সৈয়দ আব্দুল হাদী সাহেবকে নিয়ে আমরা সবাই একত্রে আসা উচিত। আজকে এন্ড্রু অসুস্থ, সবাই দর্শক দেখছেন, তাদের কাছে দোয়া চাই। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো ভাই। যদি ভালো গান গাও, দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ফোনে ছিলেন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী খুরশিদ আলম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা গানে ফিরি এখন। হ্যাঁ, তবু একটু কথা না বললেই নয়, কারণ খুরশিদ ভাই যে বললেন যে আমাদের একত্রিত হওয়া দরকার। আসলে আমরা সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছি। আমাদের যদিও বা মিউজিশিয়ানস যারা আছেন তারা কিন্তু একটা সংগঠন আছে, কিন্তু আজ অব্দি আমাদের একটা সংগঠন সেরকম জোরালো ভাবে হয়নি, যেখানে আমাদের শিল্পীরা সবাই একত্রিত হয়ে একটা জায়গায় বসবো, একটু মনের কথা আদান প্রদান করব, অথবা নিজের একটু আড্ডা দিব। এরকম সবকিছু মিলে আমাদের দেশে কেন জানি এখন পর্যন্ত আমিও নিজে অনেক চেষ্টা করেছি। এই যে খুরশিদ ভাইকে বললাম যে খুরশিদ ভাই প্লিজ আপনি নিজে উদ্যোগ নেন, অথবা আরো সিনিয়র যারা আছেন তাদের কিনে উদ্যোগটা নেন। তো আমার মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদেরকে স্পন্সর করেন এবং যারা হলো দেশে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সরকার, তাদের কাছে রিকোয়েস্ট মহামান্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমাদের একটা জায়গা করে দেওয়ার জন্য, যেন আমরা একটা জায়গায় যেন বসতে পারি একসাথে, যেন আমরা একটু আড্ডা দিতে পারি, আমরা গান করতে পারি, আমরা একটু নিজের মানে সমবেদনাটাকে শেয়ার করতে পারি। এরকম যদি একটা জায়গা যদি আমাদের হয়, সেটা কোনো দল মত কোনো কিছু হবে না, শুধু আমাদের শিল্পীদের জন্য। আজকে যদি এমন হয় যে এই যে শিল্পীদেরকে নিয়ে অনেক জায়গায় অনেক মানুষ লেখালেখি করছে যে কেন তারা প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করছে, তো আসলে আমরা যদি একত্রিত হই, আমরা যদি বছরে, আমার দৃষ্টিতে আমি যদি 20টা প্রোগ্রাম আমরা সমস্ত শিল্পীরা মিউজিশিয়ানরা যদি করি, 20টা প্রোগ্রামে আমার মনে হয় এক বছরের যত মানুষের যত টাকা লাগবে আমরা নিজেরাই নিজেদেরকে দিতে পারবো আমাদেরকে। তো সেখানে আমাদের অন্য কারো কাছে তো যেতে হয় না। তো আমরা নিজেরাই তো একটা প্রোগ্রাম করলে 19 কোটি মানুষ, 18 কোটি মানুষ একটা ডিস্ট্রিক্টে যদি প্রোগ্রাম করি 10 জন 15 জন করে গেলে আমাদের অনেক বড় ফান্ড একটা হয়ে যায়। কিন্তু এই উদ্যোগটা নেওয়া উচিত সৎ এবং একনিষ্ঠভাবে, যে একত্রিতভাবে, যে সবাই একসাথে মিলে কাজ করতে হবে। সেটা কবে হবে জানি না। আমরাও চাই যে শিল্পীরা সংঘবদ্ধ হয়ে থাকুক। তো গানে ফিরছি এখন। হ্যাঁ, এইবারও আমি যে গানটি গাইবো আমারই গাওয়া একটি গান, আলাউদ্দিন ভাইয়ের। একদম প্রথম দিকে আমার ক্যাসেটের জন্য উনি আমার জন্য গান করেছিলেন। উনি অসুস্থ আবারও শুনেছি উনি আবারও ক্যান্সার আবার ওনার ধরা পড়েছে। তো ওনার জন্য সুস্থতা কামনা করছি। উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে আসবে এবং আমাদের আবার নতুনভাবে গান করবে, সেই প্রত্যাশা। সবাই দোয়া করবেন যেন আলাউদ্দিন ভাই আমাদের জন্য আবার ফিরে আসেন আমাদের মাঝখানে। তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যায় তারপর তারা গুনে রাত কেটে যায়, তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যায় তারপর তারা গুনে রাত কেটে যায়, একা জেগে থেকে ঝাপসা চোখে তুমিও কি চেয়ে থাকো ভোরের আশা, তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যা তারপর তারা গুনে রাত কেটে যায়।
ও সারাদিন পাশে থেকে হাতে দুটি হাত রেখে কত পথ হয় যে চলা, কিছু কথা বলা, কিছু টানা বলা, দুজনেই বলি চোখের ভাষা, তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যা, তারপর তারা গুনে রাত কেটে যায়। সময়ের ঘড়ি যেন থেমে থেমে বয়, তোমারই আশায় চেরয়। ও সময়ের ঘড়ি যেন থেমে থেমে বয়, তোমারই আশায় চেরয়। এই বুকেরই নীড়ে চাই ফিরে ফিরে, জীবন মরণে ভালোবাসা, তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যায়, তারপর তারা গুনে রাত কেটে যায়, তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যায়, তারপর তারা গুনে রাত কেটে যায়। একা জেগে থেকে ঝাপসা দু চোখে তুমিও কি চেয়ে থাকো ভোরের আশায়, তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যায়, তারপর তারা গুনে রাত কেটে যায়, তোমাকে ছেড়ে প্রতি সন্ধ্যায়, তারপর তারা গুনে রাত কেটে যায়। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত প্রিয়জনের গানে। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হিরো। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, বুলবুল, জি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হিরো, কে হিরো ভাই? হ্যাঁ দোস্ত, আমি হিরো। কেমন আছেন? আমি বাংলা 7.5 কোটি বাঙালির মা, আমাদের পাবনায় যে হিরো ভাই। হ্যাঁ, ওনার গান আমি সেদিন, আজকে একটা সুন্দর দিন, জি জি, আজকে শুক্রবার, একদম ছুটির শুক্রবারে। দিনে। হ্যাঁ, সুন্দর ভাবে দেখছি আমি আর তোর ভাবি দোস্ত। আজকে জি, আমাদের একটা সুন্দর সময় কাটছে একসাথে। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। তো বুলবুল তো কিছু বলছে না। জি, আমি শুনছি, বলুন। হ্যাঁ, বুলবুল, আমি হিরো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলেছি তো, আপনি হিরো ভাই আমাদের, ও হিরো আঙ্কেল, সরি আঙ্কেল। মারবো তোকে আমি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হিরো, আচ্ছা আচ্ছা। আমার তো পাবনার হিরো হিরো এখন আমি। দুইজন আছে, একটা হলো আমাদের আঙ্কেল আর একটা হিরো আমাদের বন্ধু মানুষ হিরো নাকি? হ্যাঁ, বন্ধু হিরো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বন্ধু, কেমন আছো তুমি? আছি ভালো বন্ধু। আচ্ছা, আচ্ছা, ভুল প্রোগ্রাম করছে দেখছো কেন সবাই? আপনি কর বলে। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগছে। তো আমি তো ভাবি দুজন মিলে মানে শুরু থেকেই শুনছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক হচ্ছে তো একসাথে- নাকি? গান টান সব ঠিক হচ্ছে নাকি ভুল ভাল হচ্ছে? গান আছে, সেই গানের সিলেকশনটা ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ।
হ্যাঁ, আর আমি শুনছি পলুকে আদর। হ্যাঁ, পলু আছে, পলু তো আছে। পলুকে আদর, পলু ওকে ছাড়া ওকে কি আর হবে আমি নাকি? পাইলেই এই আদর। কঠিন কঠিন গানের সাথে তো পলু ছাড়া তো হবে না নে। পলুকে আমার অনেক আদর। ভালো অনুষ্ঠান হচ্ছে, আমরা শুনছি, দুজন খুব উপভোগ করছি আর হাসাহাসি করছি এইটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আছি ভালো বন্ধু। ঠিক আছে দোস্ত, দেখো। ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ ফর কলিং। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত আশা করছি। এ পর্যায়ে আমরা আবারও গানে ফিরবো। এবারে আমার একটি পছন্দের গান, একদম ছোটবেলায় যখন ঢাকাতে আসলাম তখন এই গানটি এত বেশি পছন্দ ছিল আমার, শ্যামল মিত্রের ঝিরি ঝিরি বাতাস কাঁধে তোমায় মনে পড়ে। এর সুরকার শ্যামল মিত্র নিজেই, এবং গীতিকার আবারও বলি আমাদের বিখ্যাত সেই পাবনার গরিপ্রসন্ন মজুমদার গাইছে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে ঝিলিক করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমার মনে পড়ে। লোকে বলে যে হার নীলা নাকি কারু সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কবু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে জিমিক করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি, সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি, হায় কপালে মন আছে লেখা, যা চাই তা পাই না, এই বৃষ্টির মেঘে দু চোখ পাথর তোমার দেখা পাই না, ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি
আবারও আপনি আমাদের মনটা অন্যরকম করে দিলেন। একটা বিরতির সময় চলে এসেছি, বিরতি আচ্ছা, নিয়ে ঠিক নিচ্ছি। আছে, তাই। প্রিয় দর্শক, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত মিউজিক্যাল ব্লগ শো প্রিয়জনের গান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। এ সময়টুকু আপনারা ফেসবুকে ব্লগ করতে পারেন প্রিয়জনের গান গ্রুপে বা পেজে। আরো গান নিয়ে ফিরছি বিরতির পরে, আমাদের সঙ্গে থাকুন। মমতাজ নিউ ফেস ওয়াশ নিবেদিত সেলিব্রিটি শো প্রিয়তমার প্রিয় মুখ, পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি। ক্যারিয়ারের 7 বছরেই যে এত কিছু বুঝে ফেলতেছো, কেমনে সম্ভব? 7 বছর আমার মনে হয় গুড ইনাফ টাইম। আমি কিন্তু বিকিনি পরি, লাইক এভরিথিং। আমার কোনো কাপড় নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। প্রপার যেখানে যতটুকু দরকার, ফিগারটা যেরকম হওয়া উচিত। যেখানে যতটুকু দরকার, কিছু জায়গায় যেখানে যতটুকু দরকার সেটা আমি আমার মায়ের থেকে পাইছি। র্যাম্প মডেলই হবো, এটা তোমার মাথায় কি করে আছে? ওটা ছোট থেকেই আমার ভিতরে ছিল। আশেপাশে অনেক মানুষ থাকছে, তার মাঝখান থেকে তোমরা ড্রেস চেঞ্জ করে বের হয়ে যাচ্ছ, কেউ বুঝতেও পারছে না। যদি করতে হয় সেক্ষেত্রে তো করতে হবে, অপশন নাই। আমাদের একজন খ্যাতমান ক্রিকেটারের সাথে তোমার কিছু ছবি এসছে। আমি এখন রেডি না। কি রেডি না মানে রিলেশনের রেডি না? রিলেশনশিপ, কমিটমেন্ট, রিলেশনশিপ, বিয়ে কোনো কিছুর জন্যই আমি রেডি না। স্পেসিফিক কারোর সাথে কোনো বয়ফ্রেন্ডের সাথে উড়ে যাওয়া হয় নাকি? বয়ফ্রেন্ডের সঙ্গে যাওয়া হয়, সামটাইমস আছে কাজের জন্য যাওয়া হয়। এই যে তুমি রহস্যময়ী, এটা কারণ কি? একজন মানুষকে জাজ করতে হলে আমি মনে করি তুমি তাকে পার্সোনালি চিনো, তাকে দেখো, তার সঙ্গে কথা বলো, দেন তারপরে তাকে নিয়ে জাজ করো। আর সব থেকে ভালো লাগে কোনটা? যখন কেউ বলে দেখবেন আগামীকাল সন্ধ্যা 7:45। লাইফস্টাইল ম্যাগাজিন, সানসিল্ক, সুরঞ্জন। লাইফস্টাইল মানে কি? শুধুমাত্র হেয়ার, মেকআপ, কস্টিউম এন্ড জুয়েলারি? প্রযোজনা ফরিদা লিমা। প্রবলেমটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই প্রবলেমটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। অবসেশন আছে এটা আমি জানি, কিন্তু আমি ওটাকে খুব একটা গুরুত্ব দেবো না। এটাই হওয়া উচিত অ্যাটিটিউড। দেখুন আজ সন্ধ্যা 7:45। রান্না বিষয়ক অনুষ্ঠান ট্রিক্স, রান্নাঘর অতিথির সাথে, পরিচালনা তৌহিদ খান বিপ্লব। দেখুন আজ রাত 8:15। শুধু গানে পরিচয়, শুধু গানে পরিচয়। ইগলু ক্ষীরমালাই প্রেজেন্টস ট্রিবিউট টু দ্য লেজেন্ড। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের গান পরিবেশন করবেন লুইপা। শুধু গানে প্রযোজনা আলমগীর হোসেন। দেখুন আজ রাত 11:45। খাঁটি চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্টেলিনা সোপ। স্যান্টেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। মা জানো, আজ ভাইয়া স্কুলে ক্যারাটেতে সবাইকে হারিয়ে দিয়েছে। মাই রিয়েল চ্যাম্পিয়ন। কিন্তু চ্যাম্পিয়ন ফাইটারকে বাইরে থেকে আসা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য দরকার চ্যাম্পিয়ন জাম্প ফাইটার, মানে আর শরীরে ঘাম আর দুর্গন্ধের হাত থেকে বাঁচতে তোমারও চাই ব্যাকট্রল সোপ, যার অ্যাক্টিভ সিমডিও প্লাসের প্রোটেকশন আমাদের শরীরে লুকিয়ে থাকা জীবাণুর সঙ্গে ফাইট করে দিনভর। ফ্রেশ ফ্র্যাগ্রেন্স শরীরকে করে দুর্গন্ধমুক্ত এবং আমাদেরকে রাখে সম্পূর্ণ জার্ম ফ্রি, পরিষ্কার এবং সুরক্ষিত। আমাদের পরিবার ব্যাকট্রল পরিবার। ব্যাকট্রল সোপ, রিয়েল ফ্যামিলি হেলথ প্রোটেক্টর। আজকের দিনের সবচেয়ে বড় প্রবলেম পলিউশন এবং ডট, আর রেজাল্ট অয়েল স্কিন, পিম্পল, ডার্ক স্পটস। প্রবলেম একাধিক, কিন্তু সলিউশন একটাই, প্রাকৃতিক গুণে ভরা বিউটিনা ফেস ওয়াশ, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তৈলাক্ত ভাব ও পিম্পল দূর করে আর স্কিন টোনকে করে লাইট এবং ব্রাইট। বিউটিনা ফেস ওয়াশ, হেলথি গ্লোয়িং স্কিনে আত্মবিশ্বাসী আমি। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিট, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। এর মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রং থেকে রাখে নতুনের মতন। সাদার আরেক নাম
ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মা জানো আজ ভাইয়া স্কুলে ক্যারাটেতে সবাইকে হারিয়ে দিয়েছে। মাই রিয়েল চ্যাম্পিয়ন। কিন্তু চ্যাম্পিয়ন ফাইটারকে বাইরে থেকে আসা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য দরকার চ্যাম্পিয়ন জার্ম ফাইটার, মানে আর শরীরে ঘাম আর দুর্গন্ধের হাত থেকে বাঁচতে তোমারও চাই ব্যাকট্রল সোপ, যার অ্যাক্টিভ সিম ডিও প্লাসের প্রোটেকশন আমাদের শরীরে লুকিয়ে থাকা জীবাণুর সঙ্গে ফাইট করে দিনভর। ফ্রেশ ফ্র্যাগ্রেন্স শরীরকে করে দুর্গন্ধমুক্ত এবং আমাদেরকে রাখে সম্পূর্ণ জার্ম ফ্রি, পরিষ্কার এবং সুরক্ষিত। আমাদের পরিবার ব্যাকট্রল পরিবার। ব্যাকট্রল সোপ, রিয়েল ফ্যামিলি হেলথ প্রোটেক্টর। আজকের দিনের সবচেয়ে বড় প্রবলেম পলিউশন এবং ডট, আর রেজাল্ট অয়েলি স্কিন, পিম্পল, ডার্ক স্পটস। প্রবলেম একাধিক কিন্তু সলিউশন একটাই, প্রাকৃতিক গুণে ভরা বিউটিনা ফেস ওয়াশ, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তৈলাক্ত ভাব ও পিম্পল দূর করে আর স্কিন টোনকে করে লাইট এবং ব্রাইট। বিউটিনা ফেস ওয়াশ, হেলথি গ্লোয়িং স্কিনে আত্মবিশ্বাসী আমি। বিরতির পর ফিরে এলাম তিব্বত লাক্সারি সোপ নিবেদিত মিউজিক্যাল ব্লগ শো প্রিয়জনের গানে। আপনাদের সাথে আছি আমি লাবণ্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা শুনছি প্রিয় শিল্পী বাদশা বুলবুলের কণ্ঠে তার প্রিয় কিছু গান। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, ফোন করতে পারেন 8332509 8332754 এই নাম্বারে। স্বাগত আরো একবার বিরতির পরে। এ পর্যায়ে আমরা কোন গানটি দিয়ে শুরু করছি? আমরা আর কিছুদিন পরেই আমাদের পুজো আসছে, দুর্গাপূজা। তো সবাইকে শারদীয় শুভেচ্ছা। মহালয়া তো বোধহয় সেই কালকেই। উপলক্ষে, হ্যাঁ কালকেই বোধহয় মহালয়া নাকি? কালকে মহালয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তোমাদেরকে দেবে। আসলে লাবণ্য, তুমি বলেছো ওদেরকে, মানে পুজোতে সবাইকে দেবে না? আমাকে দেবে সবাই। পাঞ্জাবি পাঞ্জাবির তো বিশাল বিষয় কিছু না, অসুবিধা নেই, দিয়ে দিই বাটিকে। তো ও যেটা পড়েছে এরকম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দিয়ে দিও। আর চিন্তা করো না, পরবর্তীতে ওরাও বেশি করে দেবে তোমাকে ইনশাআল্লাহ। তো পুজোর জন্য একটি গান করছি, আমার খুব পছন্দের একটি গান। মান্নাদের কণ্ঠে, উনি মান্নাদি গিয়েছেন এবং সুর করছেন সুপর্ণা কান্তি ঘোষ, খুব বিখ্যাত সুরকার। মান্নাদের একদম বিখ্যাত গান উনি সুর করেছেন, কথা পুলক বন্দ্যোপাধ্যায়। আমি তোমার অবোধ ছেলে, ফিরে না মায়ের কোলে, আমায় চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। আমায় চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। আমি তোমার অবোধ ছেলে, ফিরে না মায়ের কোলে। আমি তোমার অবোধ ছেলে, ফিরে না মায়ের কোলে। আমায় চিনতে কেন পারছো না মা, সবই
অবোধ ছেলে ফিরে এলাম মায়ের কোলে। আমি তোমার অবোধ ছেলে ফিরে এলাম মায়ের কোলে। শেষ হলো মা ধুলা খেলা, এবার হবে সোনার খেলা। সীমানায় আনন্দে মা কাটবে আমার সারা বেলা। এসো তুমি হাত বাড়িয়ে, চলো আমার সঙ্গে নিয়ে। এসো তুমি হাত বাড়িয়ে, চলো আমার সঙ্গে নিয়ে। যেখানে সব জন্ম মৃত্যু হয় একাকার প্রতিফলন। আমি তোমার অবোধ ছেলে ফিরে এলাম মায়ের কোলে। আমায় চিনতে কেন পারছো না মা, সবই ভুলে গেলে। আমি তোমার অবোধ ছেলে ফিরে এলাম মায়ের কোলে। আমি তোমার অবোধ ছেলে ফিরে এলাম মায়ের কোলে। আমি তোমার অবোধ ছেলে ফিরে এলাম মায়ের কোলে। এর আগেও যখন একটি গান শুনলাম আপনি বলছিলেন যে অনেক ছোটবেলা থেকে এই গানগুলোর সাথে আপনার সখ্যতা। আমরা একটু পেছনের গল্প করতে চাই আপনার সাথে। আমরা প্রত্যেকেই এই কথাটা জানি যে 1962 সালে আপনার মা, তিনিও একজন সঙ্গীত ব্যক্তিত্ব, যে উনার গাওয়া গান প্রথম লালন গীতি রাজশাহী বেতার থেকে প্রচারিত হয়েছিল। আপনার একটু গান শেখার কথাগুলো যদি আমাদেরকে বলেন, একদম সেই ছোটবেলায়। মা যেহেতু গান করতেন, তো মার যখন আমরা একটু মানে বড় হতে শুরু করলাম, তখন মার ইচ্ছা হলো যে, তখন ডলি হয়নি, তো ইচ্ছা হলো যে আমাকে গান শেখাবে এবং আমি গান করব। আর আমি গানের প্রতি আমার অনেক ঝোঁক ছিল। যেরকম আমাদের বাসায় জলসা বসতো, তো অনেকেই অনেক জায়গা থেকে এসে গান বাজনা করতো। তো সেক্ষেত্রে আমি তখন ওই যে কিভাবে তবলা বাজাচ্ছে, কিভাবে দোতারা বাজাচ্ছে, মা তো ফোক গান করতেন, কিভাবে একতারা বাজাচ্ছে, এগুলো আবার যখন রাত্রে রেখে দিয়ে সকালবেলা আমি টুংটাং টুংটাং করে সবকিছু বাজাতাম, তো মা এগুলো আবার দেখতো। তো একদিন মা এরকম বললো যে, তুমি এরকম টুকটাক করে না বাজি, চলো হারমোনিয়াম বাজো। আমি মা যখনই চলে যেত রাজশাহী বেতারের প্রোগ্রাম করতে অথবা কোনো ফাংশনে কোথাও, মা নাটকও করতেন, তো তখন আমি আবার হারমোনিয়াম ধরে একটু চেষ্টা করতাম। পরবর্তীতে মা আমাকে শেখানো শুরু করলো এবং খুব মার ইচ্ছা ছিল যে আমাকে শিল্পী বানাবে। তো এখনো শিল্পী হওয়ারও চেষ্টা চলছে, কবে যে হব সেটা জানি না, কিন্তু চলছে, চেষ্টা চলছে। মার মানে আশা কোনদিন পূরণ হবে সেটা আমি বলতে পারি না। তো মার চেষ্টা ছিল আমাদের জন্য, আমার জন্য অনেক কষ্ট করেছে এবং ডলিপলির জন্য করেছে, কিন্তু আমার জন্য বেশি কষ্ট করেছে। কারণ আমি একেবারে ছোটবেলায় যখন যতগুলা প্রতিযোগিতা স্কুল থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে গিয়ে, তারপরে জেলা পর্যায়ে গিয়ে, যখন তারপরে জাতীয় পর্যায়ে একদম ফাইনালি যখন আসতাম, তখন পর্যন্ত মা কিন্তু আমার সাথেই ছিল। এবং মার যে ত্যাগ, এই ত্যাগের জন্য আমি বলবো যে মার অনেক অনুষ্ঠান উনি মিস করেছে আমার জন্য, অনেক কিছু নষ্ট করেছে। এমনও হয়েছে যে তার কিছু গোছানো জিনিস ছিল, সেই গোছানো জিনিসগুলো উনি আমার জন্য মানে আমার জন্য নষ্ট না, আমার জন্য দিয়ে দিয়েছে আমাকে, যে ঠিক আছে, অসুবিধা নেই, এটা একসময় আবার হবে, কিন্তু আমার ছেলে তো যেন গায়ক হতে পারে। হ্যাঁ, তো এই মায়ের স্মৃতিগুলো সবসময় আমি বুকে ধারণ করছি এবং
যতদিন বাঁচবো গানটা যদি আমার সাথে সারা জীবনই থাকবে ইনশাল্লাহ। যতদিন বাঁচবো ততদিন এভাবেই মাকে স্মরণ করেই থাকবো। আপনি তো 1979 আর 80 সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় শিশু পুরস্কার চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় হয়েছিলেন। পেয়েছিলাম, সেটাও ছিল খুব মানে আমার জন্য বিশাল একটা পাওয়া ছিল যে 79-এ যখন পেলাম একদম প্রথম হয়েছিলাম। মানে তখনকার সময় আমাদের প্রেসিডেন্টের কাছে গোল্ড মেডেল পেয়েছিলাম এবং আমাদের নর্থ বেঙ্গলে সাড়া পড়ে গেল যে একটা বাচ্চা ছেলে এখানে। তারপরে আমি এককভাবে টেলিভিশনে গান করেছি, সেটাও জয়দা খানম ছিলেন তখন শিশু একাডেমির মহাপরিচালক। তারপর পরবর্তীতে আমি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল যাওয়ার যখন সুযোগ পেলাম তখন তো ওরে বাপরে মানে হই হুল্লোড় পড়ে গেল যে আমার এত ছোট্ট বয়সে আমি যাব এত দেশে। তো সেগুলো স্মৃতি আসলে এই যে শুরু হয়ে গেল। তারপরে তখনকার সময় তো এখন তো মোবাইলের যুগ, মোবাইল দিয়ে আমরা সবকিছু SMS অথবা সামনাসামনি দেখাও যায় টেলিফোনে। তখন তো তা ছিল না। সেই আমাদের বাসায় টেলিফোনও ছিল না, কিন্তু চিঠির মাধ্যম ছিল। যেখানে যেখানে গেছি সেখান থেকে, যেরকম কলকাতাতে গিয়েছি, দিল্লিতে গিয়েছি, তারপরে পাকিস্তানে গেছি, শ্রীলঙ্কায় গেছি, নেপালে গেছি, যেখান থেকে গেছি একটা করে চিঠি লিখেছি। মা তুমি কেমন আছো, মা তুমি ভালো আছো, আমরা এই খাওয়া দাওয়া করছি, এই পড়ছি, আজকে গান করলাম, এরকম হলো ওরকম হলো। যেরকম শ্রীলঙ্কা একটা ঘটনা আছে, আমার নাম ছিল সেকেন্দার বাদশা বুলবুল। তো সেকেন্দার বাদশা বুলবুল তো শ্রীলঙ্কায় বাচ্চাদের অনুষ্ঠানে তো সেকেন্দার যেই বলে সেকেন্দার বাদশা বুলবুল সবাই হু 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 করে হাসতেছে। আমি আবার চিন্তা করলাম আমাকে দেখে হাসতেছে কেন। তো বললো কি তোমার নাম সেকেন্দার বাদশা। মানে ওদের একটা কি ভূগোলে মনে ছিল না, সেকেন্দার বাদশা খুব বিখ্যাত। হ্যাঁ ইয়ে ছিল। তো ভাই তুমি সেকেন্দার, এগুলো সব ছোটবেলার ঘটনা। তারপরে আমার সাথে যারা দিতি, আমার খুব ভালো বন্ধু ছিল দিতি। তারপরে আমাদের সালমান শাহর খালা মলি, তারপর অনেকে যে এখন মিউজিশিয়ান হাসান, আমরা সব ছোটবেলার কল্পনা কালাম, অনেকেই আছে, অনেকেই বিভিন্ন জায়গায়। দিতি তো চলে গেল আমাদের ছেড়ে অনেক দূরে। সাবিরি আছে, নাটক করে সম্ভবত। হ্যাঁ, তারপরে এরকম অনেকেই আমাদের বন্ধুরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে। তাদেরকে স্মরণ করি। কেউ আছে যারা তাদেরকে আসলে খুব দেখতে ইচ্ছে করে, যাদের সাথে দেখা হয়, যে হাসানের সাথে মাঝে মধ্যে দেখা হয়। মলিও চলে গেল, দ্বিতীয় চলে গেল, এই আর কি। একজন বাদশা বুলবুলের গানের পথ চলার গল্প কিন্তু অনেক নতুনকে ইন্সপায়ার করে। আসলে এখনো কিন্তু সেই যদি বলতে যাও তাহলে এখনো কিন্তু সেই চর্চাটা আমি এখনো ধরে রাখার চেষ্টা করি। মা যেরকম বলতো কি সবসময় ঘুম থেকে গেলে তুমি আগে রেয়াজ নিয়ে বসো। যখনই রেয়াজ করতে বসতাম তখনই কিন্তু ওই কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে। এখনো রেয়াজ করতে বসি মনে হয় কি নতুন করে আবার। আমি কিন্তু বেশি একটা অন্য কিছুতে যাই না। আমি সারগামটা যেভাবে যতটুকু আমার জানার দরকার এবং যেটা রেয়াজ করলে আমার গলাটা ঠিক থাকবে, আমি ওইটার মধ্যে থাকি। যদিও জানাশোনা অন্য জিনিস, কিন্তু আমি একদম পারফেক্ট এতদিন পর্যন্ত যেহেতু যে জিনিসটা করে আমি চলছি, আমি ওইটার মধ্যেই থাকি। ওইটা থেকে বেরোই অন্য জায়গায় আমি যেতে চাই না। কারণ আমার যদি সঠিকভাবে, যদি ধরো শুদ্ধ সারেগামা যদি পারফেক্টলি যদি কেউ করে, অন্য কিছু আর করতে অটোমেটিক্যালি দেখা যাবে যে বিকৃত স্বর অথবা যেগুলো স্বরগুলো অটোমেটিক্যালি লেগে যাবে। তো ওই সুরগুলোকে যদি আমি সঠিকভাবে আমি শিখি এবং আমি যদি চেষ্টা করি ওইটাকে লাগানোর, তাহলে আর মনে অন্য কিছু লাগে না। কি সুন্দর করে আপনি বললেন। আমরা গানে যাচ্ছি আবারও এখন। এবারে যে গানটি গাইবো, এই গানটি মান্নান মোহাম্মদের সুর করা। অনেক রিকোয়েস্ট আসছে মিল্টনের। আমি মাঝখানে যখন ফেসবুকে মিল্টনের অনেক গান রিকোয়েস্ট আসছে, মিল্টনের গান দিয়ে তো আসলে মূলত আমার ইন্ডাস্ট্রিতে আসা, মানে পরিচিতি পাওয়া। তো মান্নান মোহাম্মদের কিছু ভালো গান করেছে, গাইবার চেষ্টা করছে। গানটি লিখেছে দেলোয়ার আরজুদা শরফ। আর এটা অ্যালবাম ছিল একটা ATN থেকে অন্তরে অ্যালবামের। সাকিব ওইটাতে বাজিয়েছিল একবার। সাকিব তুমি ছিলে না?
বারে বারে বর্ষা হয়ে শোনা কেমন স্মৃতি তুমি বারে বারে বর্ষা হয়ে শোনা সারাটি জীবন শুধু ধূপেরই মতো আর তুমি জানিও না বর্ষা হয়ে এসো না না বর্ষা হয়ে এসো না স্মৃতির ধুলি কণা আঁচলে বেঁধে চলে গেছো ফিরে আর আসনি আসলে আমাকে ভালোবাসো স্মৃতির ধুলি কণা আঁচলে বেঁধে নিয়ে চলে গেছো ফিরে আর আসনি আসলে আমাকে ভালোবাসো দিলে আসা দিনগুলো পারবে কি ফিরে দিতে ভুলে যাও যাও থেকো না বর্ষা হয়ে এসো না না বর্ষা হয়ে এসো না তোর পাহাড়া রেখেছে আমার প্রকৃতির সাথে বলে কথা ভুলে যেতে চাই সব ব্যথা ও তোর পাহাড়া রেখেছে সাথে বলে কথা ভুলে যেতে চাই সব ব্যথা ঝড়ের সামনে দাঁড়িয়ে রুমাতে মিথ্যে তরি ছিল না বর্ষা হয়ে এসো না বর্ষা হয়ে এসো স্মৃতি তুমি বারে বারে বর্ষা হয়ে এসো সারাটি জীবন শুধু
ওরা যে কি বাজালো, যদিও বা পল্লবের এই গানটি ওরই বাজানো, আর পেছনে যে আমার সাথে বিনোদটা কি করলো, মনটা জুড়িয়ে গেল। আমরা একটু পরিচিত হয়ে নেই এই ফাঁকে। হ্যাঁ, পরিচিত তো অবশ্যই হওয়া উচিত, কারণ বারবার করে পরিচয়, এদেরকে তো পরিচয় করানোর কিছু না, আমাকে না চিনতে পারলেও এদেরকে সবাই চেনে। পল্লব আছে, মামুন আছে বাঁশিতে, আর শকিব আছে আমাদের অক্টোপ্যাডে, বিনোদ আছে একাধারে মিউজিক ডিরেক্টর, আর আমাদের, কারণ ওনার পথ স্মরণ করতে হয়, কারণ ওনার গতিতে আমরা চলি মাঝে মধ্যে, দীপন, কারণ উনি তো সর্বদিকে আছে, আমাদেরকে মাঝে মধ্যে নিয়ে এখানে ওখানে বলে যে ভাই কাজটা করতে হবে, কাজের যোগানটা আমাদেরকে। যাই হোক, আর তুমি আছো, আজকে তোমাকে পেয়েছি, ধন্যবাদ জানাচ্ছি। সাজ্জাদ কিন্তু আজকে এত সুন্দর সাউন্ড করেছে, আমি ওর সাউন্ড প্যাডে আমি সবসময় গিয়ে প্র্যাকটিস করি, ওখানে গেলেও কিন্তু সাউন্ড ভালো পাই, এবং ওর প্র্যাকটিস প্যাডটা খুব সুন্দর, মানে কোনো ঝামেলা টামেলা নেই, সব কিছু মনিটর। হ্যাঁ, এই তুমি ওদের পাঞ্জাবি দিও তো, তারা হলে কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছে ওরা, বুঝছো? সাজ্জাদকে একটা দিয়ে দিও। ধন্যবাদ ওয়ালিদ ভাইকে, এবং যারা মানে বৈশাখীর এই আয়োজনে প্রিয়জনের, তিব্বতকে অবশ্যই ধন্যবাদ যে আমাদের প্রোগ্রাম স্পন্সর করেন। তিব্বত আমার সেই ছোটবেলা থেকেই পছন্দ, তিব্বত পাউডারটা বিশেষ করে অদেশি বিষয়। হ্যাঁ, তো যাই হোক, তিব্বত আমাদের যিনি স্পন্সর করেছে তাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দেশ টিভিকে, দেশ টিভির কর্ণধার যারা আছেন তাদের সবাইকে, বুলু ভাই আছেন, ওয়ালিদ ভাই আছেন, তারপরে আলমগীর আছে, সাথে তুমিও আছে, ক্যামেরাম্যান আছে, আমার খুব পরিচিত এই যে ডান দিকে রাজা ভাই দেখছে, মোবাইল দিন যাচ্ছে, তারপরে কিছু করার নাই। সবাই উপরে লাইটে যারা আছে আমার খুব কাছের মানুষগুলো, মানে এখানে আসলে হ্যাঁ পরিবার, দেশ টিভি মানে পরিবার। নূর ভাই তো আছেন, নূর ভাইয়ের সাথে একদম আমার লাস্ট যে 26 মার্চের যে প্রোগ্রামটা, এটা নূর ভাই তত্ত্বাবধানে ছিল, বাবু ভাই আমাকে জানিয়েছিল, তখন আমি আমেরিকাতে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে এই দেশ টিভির সুবাদে আমি সুবিধার সাথে লাস্ট আমার প্রোগ্রাম ছিল, সেটাতে কিন্তু আমাদের সানাদা ছিল। তো আমি আসলে কি বলবো, দেশ টিভি আসলে একটা প্রাণের জায়গা, হৃদয়ের জায়গা। তো গানে ফিরছি, আবার গানে ফিরতে গানে চলে যাবো না? বাঁচবো না আমি, বাঁচবো না আমি, তোমাকে হারালে, তোমাকে হারালে, অন্তর জুড়ে তোমার ছায়া শুধু, তুমি ছাড়া আর কিছু নেই। অন্তর জুড়ে তোমারই ছায়া শুধু, তুমি ছাড়া আর কিছু নেই। অন্তর জুড়ে তোমারই ছায়া শুধু, তুমি ছাড়া আর কিছু নেই। বাঁচবো না আমি, বাঁচবো না আমি, তোমাকে হারালে, তোমাকে হারালে, অন্তর
আমরা গানে ছিলাম, আছি, থাকবো গানে, একটা বিরতি নিয়ে নিচ্ছি এই পর্যায়ে। প্রিয় দর্শক, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত মিউজিক্যাল ব্লগ শো প্রিয়জনের গান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। এ সময়টুকু আপনারা ফেসবুকে ব্লগ করতে পারেন, প্রিয়জনের গান গ্রুপে বা পেজে। আরো গান নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। খাঁটি চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতান গোলাপের সুগন্ধে স্যান্ডেলিনা সোপ। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। মা জানো, আজ ভাইয়া স্কুলে ক্যারাটেতে সবাইকে হারিয়ে দিয়েছে। মাই রিয়েল চ্যাম্পিয়ন। কিন্তু চ্যাম্পিয়ন ফাইটারকে বাইরে থেকে আসা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য দরকার চ্যাম্পিয়ন জাম্প ফাইটার, মানে শরীরে ঘাম আর দুর্গন্ধের হাত থেকে বাঁচতে তোমার চাই ব্যাকট্রল সোপ, যার অ্যাক্টিভ সিমডিও প্লাসের প্রোটেকশন আমাদের শরীরে লুকিয়ে থাকা জীবাণুর সঙ্গে ফাইট করে দিনভর। ফ্রেশ ফ্র্যাগ্রেন্স শরীরকে করে দুর্গন্ধমুক্ত এবং আমাদেরকে রাখে সম্পূর্ণ জার্ম ফ্রি, পরিষ্কার এবং সুরক্ষিত। আমাদের পরিবার ব্যাকট্রল পরিবার। ব্যাকট্রল সোপ, রিয়েল ফ্যামিলি হেলথ প্রোটেক্টর। আজকের দিনের সবচেয়ে বড় প্রবলেম পলিউশন এবং ডট, আর রেজাল্ট অয়েল স্কিন, পিম্পল, ডার্ক স্পটস। প্রবলেম একাধিক, কিন্তু সলিউশন একটাই, প্রাকৃতিক গুণে ভরা বিউটিনা ফেস ওয়াশ, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তৈলাক্ত ভাব ও পিম্পল দূর করে আর স্কিন টোনকে করে লাইট এবং ব্রাইট। বিউটিনা ফেস ওয়াশ, হেলথি গ্লোয়িং স্কিনে আত্মবিশ্বাসী আমি। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। ও শিট, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। এই মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রং থেকে রাখে নতুনের মতন। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মা জানো, আজ ভাইয়া স্কুলে ক্যারাটেতে সবাইকে হারিয়ে দিয়েছে। মাই রিয়েল চ্যাম্পিয়ন। কিন্তু চ্যাম্পিয়ন ফাইটারকে বাইরে থেকে আসা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য দরকার চ্যাম্পিয়ন জাম্প ফাইটার, মানে আর শরীরে ঘাম আর দুর্গন্ধের হাত থেকে বাঁচতে তোমারও চাই ব্যাকট্রল সোপ, যার অ্যাক্টিভ সিমডিও প্লাসের প্রোটেকশন আমাদের শরীরে লুকিয়ে থাকা জীবাণুর সঙ্গে ফাইট করে দিনভর। ফ্রেশ ফ্র্যাগ্রেন্স শরীরকে করে দুর্গন্ধমুক্ত এবং আমাদেরকে রাখে সম্পূর্ণ জার্ম ফ্রি, পরিষ্কার এবং সুরক্ষিত। আমাদের পরিবার ব্যাকট্রল পরিবার। ব্যাকট্রল সোপ, রিয়েল ফ্যামিলি হেলথ প্রোটেক্টর। আজকের দিনের সবচেয়ে বড় প্রবলেম পলিউশন এবং ডট, আর রেজাল্ট অয়েল স্কিন, পিম্পল, ডার্ক স্পটস। প্রবলেম একাধিক, কিন্তু সলিউশন একটাই, প্রাকৃতিক গুণে ভরা বিউটিনা ফেস ওয়াশ, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তৈলাক্ত ভাব ও পিম্পল দূর করে আর স্কিন টোনকে করে লাইট এবং ব্রাইট। বিউটিনা ফেস ওয়াশ, হেলথি গ্লোয়িং স্কিনে আত্মবিশ্বাসী আমি। বিরতির পর ফিরে এলাম তিব্বত লাক্সারি সোপ নিবেদিত মিউজিক্যাল ব্লগ শো প্রিয়জনের গানে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে আছি আমি লাবণ্য, আর আমরা শুনছিলাম প্রিয় শিল্পী বাদশা বুলবুলের কণ্ঠে তার প্রিয় কিছু গান। দর্শক, আমাদের ফেসবুক পোস্টে আপনারা অনেকেই লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন। আমি কিছু কমেন্ট পড়ছি। মোহাম্মদ আজিম হোসাইন, নাইস। অসীম বেইন, অসাধারণ আয়োজন, দারুণ, মুগ্ধ হয়ে শুনছি প্রিয় শিল্পীর প্রিয় গানগুলো। মোহাম্মদ তানজিন বিল্লাহ, দারুণ। আব্দুল মালিক কুয়েত থেকে শুনছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিয়েছেন আমি কিছু মানুষের নাম বলছি। নাফিজা আফরোজ, কামরুল হাসান ডালিম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, এফআই আসিফ, সাইম আহমেদ, জে এ জনি, ফুয়াদ খান সহ আরো অনেকে। অনেক ধন্যবাদ ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি ভবিষ্যতের দিনগুলোতেও এভাবেই আপনাদেরকে পাশে পাবো।
অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কমেন্ট করেছেন এবং শুভকামনা জানিয়েছেন তাদের ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে অনেক দূর থেকে যারা ওই যে কুয়েতের কথা বললে এবং বিভিন্ন জায়গার দেখছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। আমার শুধু ফেসবুকে শুধু রিকোয়েস্ট আসছে, কিন্তু গানের মাঝখানে বসে আছি। তো একজন রিকোয়েস্ট করেছে দূর থেকে, মানে কলকাতা থেকে রিকোয়েস্ট আচ্ছা। করেছে, চৈতি বিআইন উলিরও কথা শুনে বকুল হাসিও ও, গাইতে এটা হবে। তো আমাদের সবার প্রিয় একটি গান। তো এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, অলির কথা শুনে বকুল হাসি, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে আগুন আসে, কই তার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসি, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। যেমন করে সে হায় ভাসে, কই তার মতো তুমি আমার তবু ভালোবাসো না তো। বলির কথা শুনে বকুল হাসি, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ধরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মনে। চাঁদের আলোয় রাত যায় যে ধরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মনে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার গো ডাকি। যেমন করে নিড়ে একটি পাখি সাথীর কাছে তার গো ডাকি। যেমন করে সে হায় ভাসে, কই তাহার মতো তুমি আমাকে ভালোবাসো না তো। হরির কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে আগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আমার মনে হচ্ছে কেন শেষ হয়ে গেল। আমরা তো গান শুনছি এরকম কালজয়ী গান, আর সেই সাথে আপনার মৌলিক গানও শুনলাম আজকে। তো একটু আপনার গানের প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে আমি যতদূর জানি 1991 থেকে 2018 পর্যন্ত 20-এর অধিক একক অ্যালবাম, 1.5 শতাধিক মিক্সড অ্যালবামে কাজ করেছেন।
হ্যাঁ, তা তো অবশ্যই। এগুলা জীবনে তো অনেক কিছুই হয়েছে। নাটকে গান করেছি, Playback ফিল্মে গান করেছেন করেছি, অসংখ্য ফিল্মে। তারপরে ক্যাসেটের গানের জন্য পরিচিতি পেয়েছি, টেলিভিশনের জন্য এখনো গান করছি। কারণ টেলিভিশন মাধ্যম এমনই একটা মাধ্যম যে অনেক শিল্পীরা যখন মনে করে যে না আমরা টেলিভিশনের সামনে গাইবো না, এটা কিন্তু একেবারেই ঠিক না। যাই আমাদের মধ্যে যতটুকুই আছে ততটুকুই নিয়ে আমরা টেলিভিশনের সামনে উপস্থাপন করি না কেন, কারণ সব মানুষগুলো তো সচরাচর সামনাসামনি বসে শুনতে পারে না। তো তাদের কাছে হ্যাঁ, সেটা আলাদা কথা, গাইতে পারা না পারা সেটা পরের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে টেলিভিশনের এই যে লাইভ প্রোগ্রামগুলো আমি কিন্তু চ্যালেঞ্জিং নিয়ে করি কিভাবে, আমি চিন্তা করি যে আগেকার যুগের যখন আমাদের সিনিয়র আর্টিস্ট গুলো ওই সারা রাত ধরে রেকর্ডিং করতো, মনে আছে বলো, সেই এক থেকে একবারই সমস্ত মিউজিশিয়ানের সাথে গাইতে আচ্ছা, হবে। সেই সময়টার কথা যখন বললেন, একজন গুণী শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কিংবদন্তি শিল্পী, শ্রদ্ধেয় গীতিকবি এবং চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। ও গাজী ভাই, জি। হ্যালো জি, স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত প্রিয়জনের গানে। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো হ্যালো হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি গাজী ভাই, আসসালামু আলাইকুম। ওকে, বুলবুল। জি, আসসালামু আলাইকুম। আমি তোমার অনুষ্ঠান দেখছিলাম কিছুক্ষণ আগে। আমি কৃতজ্ঞ যে আপনি এত এত গুণী মানুষ আমার প্রোগ্রাম দেখছেন, এটাই তো আমি তো ধন্য। আরে তুমি বেশি কথা বলবো না। শিল্পীদের কোনো ক্লাস নাই, বড় নাই, ছোট নাই, কিচ্ছু নাই। তারা অন্তর থেকে সবকিছু করে, অন্যের অন্তরের মধ্যে তারা অনুপ্রবেশ ঘটায়। তুমি সুন্দর, তুমি ভালো গায়ক, আমাদের খুব প্রিয় মানুষ। বলো। দোয়া করবেন। সবচেয়ে বড় ব্যাপার যে আপনার একটা গান যদি আমি কোনো সময় পেতাম, গাইতাম, তাহলে তুমি আমার গান পাইবে না এরকম একটা দুশ্চিন্তা তোমার মনে হলো কখন থেকে? যে কোনো দিন একদিন সকালবেলা দুপুরবেলা টেলিফোন করে চলে আসো। হ্যাঁ, যে পল্লব একটা না একাধিক গান নিলে আমি তো আরো খুশি হবো যে আমাদের গানগুলো ভালো ভালো শিল্পীদের কণ্ঠে বেঁচে থাকুক। জি জি জি। আমাদের তো অনেক সময় বিদায়ের সময় হয়ে গেছে। তোমরা দূরে থাকলে তো হবে না, কাছে আসো, যা পারো নিয়ে যাও, এগুলি থাকবে আমাদের। আর বর্তমান প্রজন্মের যে সমস্ত গান হচ্ছে, আমি সবগুলোকেই গান বলবো ভালো মন্দ মিলিয়ে। তবে আমার মনে হয় আবেগের চেয়ে বেগ অনেক বেড়ে গেছে, বুঝছো, যার জন্য সবগুলো গান মানুষের অন্তরকে ভালোভাবে স্পর্শ করতে পারে না। কিন্তু তারা খারাপ লিখছেন, খারাপ গাইছেন, সেটা আমি বলছি না। আমি বলছি যে মানুষকে স্টাডি করতে হবে মানুষের অন্তর দিয়ে। আমার ভালো লাগার জিনিসটাকে যিনি আবিষ্কার করতে পারেন তিনি ভালো আবিষ্কারক। এটার অর্থই হলো সার্বিকভাবে সর্ব অবস্থাতে মানুষকে মানুষের জানতে হবে। তো ইদানিং কালে যে ধরনের গান শুনি, আমি কোনো অপবাদ দিতে চাই না, শুধু এতটুকুই বলি যে ওদের বেগ বেড়ে গেছে, আবেগটা মনে হয় অনেক কমে গেছে। আর সংস্কৃতির কর্মের মধ্যে আবেগটা সাংঘাতিক ভাবে প্রয়োজন। তোমার গান শুনে যদি আমি আপ্লুতি না হলাম, তোমার গান শুনে যদি শুধু কান দিয়ে শুনলাম, মন দিয়ে ভুলে গেলাম, সেটা হলে গান হবে না। তোমরা সেই শ্রেণীর গায়ক না, তোমরা অনেক গুণী শিল্পী। এই কারণে আমি বুঝতে পারছি না যে আমাদের সব জায়গা থেকে যে আজকে সকালবেলাও 1 ঘন্টা ইন্টারভিউ নিয়ে গেল, যে আমাদের গানগুলো আগের মতো কেন মানুষের অন্তরকে স্পর্শ করতে পারে না। তা আমি শেষ পর্যন্ত বললাম, অন্তরকে স্পর্শ করতে গেলে কি হবে, মানুষের অন্তর তো এখন পাষাণ হয়ে গেছে। তা না হলে প্রত্যেকের কাছ থেকে এই প্রতিবাদরা আসা উচিত। আমি মনে করি যে মানুষের অন্তরের জিনিস অন্তরে পোষণ করতে হয়। আমরা বোধহয় অন্তরে পোষণ করি না, আমরা কানে পোষণ করি। এই জন্যই গানগুলো জনপ্রিয় হয়ে সবার কাছে সব ঘরে যাচ্ছে না। তথাপি আমি বলবো যে এই প্রজন্মের শিল্পীরা অনেক সুন্দর, তাদের দরকার একটা পরিমিতি জ্ঞান, সেন্স অফ রেস্ট্রিকশন, যেটাকে আমরা বলি। এইভাবে যদি সবাই করে, আমরা মনে করি যে তোমরা যে কর্মটা করে যাচ্ছ বা করে গেছ, এগুলি অমর থাকবে তাদের কাছে। এবং বাংলাদেশ গানের দেশ, প্রাণের দেশ, এই সুন্দর সত্যটা তারা যখন উপলব্ধি করবে, তখন বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। আমাদের গানটা এমন একটা জিনিস বলবো যে আমরা যে শুধু গান দিয়ে মানুষকে খুশি করছি, আবেগ প্রবণ করছি, তা নয়। এই গান কখনো আগুনের মতো জ্বলে উঠে, আমরা মুক্তিযুদ্ধে তা প্রমাণ করেছি। এই গান আমরা যখন চলচ্চিত্রে ব্যবহার করি, তার সিকোয়েন্স অনুযায়ী তখন মানুষ কাঁদে, হাসে। তো ইত্যাদি কারণগুলা অভিভাবক আমরা যে অভিনয়টা করে যাচ্ছি গানের মাধ্যমে, এটাকে মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করাবার যে শক্তিটা থাকা দরকার, আমার মনে হয় সেই দিক থেকে আমরা একটু সরে যাচ্ছি।
তোমরা আরো উৎসাহিত হও, আরো সুন্দরভাবে কিছু গান করো, যে গানগুলা এই প্রজন্মের, আগামী প্রজন্মের মানুষকে আকৃষ্ট করে রাখে, তোমাদেরকে মনে রাখার মতন যেন একটা তৈরি হয়, স্মৃতিসৌধ তৈরি হয়। আমি দোয়া করছি, তুমি তো অবশ্যই ভালো শিল্পী, দীর্ঘজীবী হও, সুন্দর সুন্দর হও। আমাদের শিল্পীদের উপর তো এখন একটা রোগ অসুস্থতার ভিড় করছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা বেঁচে থাকো দিনকে দিন, কেমন? জি, দোয়া করবেন, দোয়া করবেন গাজী ভাই। আপনি ফোন করেছেন, আমরা সবাই ধন্য, আমরা সবাই। হ্যাঁ, না তুমি আসো, আর তোমাকে আমি এমনিও ওয়েলকাম করি, যে কোনো সময় টেলিফোন করে চলে আসো, একটা দুটা গান করো, নিয়ে যাও, এগুলি সুন্দর সুন্দর ভাবে পরিবেশন করো। তোমাদেরকে তো এই দায়িত্বটা পালন করে যেতে হবে। আমার তো মনে হয় ওই যে অন্যান্য গান যেগুলি সাময়িকভাবে মানুষকে উদ্দীপ্ত করে, এগুলি বেশির গান হয়ে একটা মানুষকে হত্যা করতে পারে, অন্তরের মধ্যে প্রবেশ করা খুব কঠিন হয়। অতএব আমি বলি, তোমরা আসো, তোমরা আরো বিয়ে হোক, মানে ব্যস্ত হয়ে পড়ো এই ব্যাপারটা নিয়ে, কারণ বাংলাদেশের গান একেবারে বিশ্বের সেরা গান হওয়ার মতো যোগ্যতা রাখে, এবং সেই প্রমাণ তোমরা করে আসছো। ইদানিং কারণে কেন একটু ম্লান হয়ে যাচ্ছে, অক্টোপেড কি তাহলে ওই শব্দগুলোই শোনা যায়, গানের শব্দগুলো শোনা যায় না, এটা খুব খারাপ। গান কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে অন্তরে পোষণ করতে হবে, রাখতে হবে। ভালো থাকো, সুন্দরভাবে আসো, আসার পরে আমরা একত্রে বলবো, গান করবো, আরো অনেক কিছু দেয়ার আছে তোমাদের, এটা বললে চলবে। ভালো থাকো। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কি গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বললেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আসলে এনাদের কাছে শেখার তো শেষ নেই। আমি বললাম না, যে কথাগুলো বলে গেলেন, প্রত্যেকটা কথাতেই কিন্তু প্রত্যেকটা মিনিংস করে গেছে, যে এক একটা কথার মাধ্যমে অনেক কিছুই বোঝায়, একটা জাতিকে বোঝায়, একটা শিল্পীদেরকে বোঝায়, একটা মিউজিশিয়ানদেরকে বোঝায়। তো আসলে ওনাদের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলছে, সেগুলো আমাদের তো এখন সেই বয়স হয়নি, অথবা সেই অভিজ্ঞতা আমাদের হয়নি। যখন হওয়াটা শুরু হয়েছিল, তখনই আমাদের ইন্ডাস্ট্রিটা থেমে গিয়ে অন্যদিকে টার্ন করলো। তো এখনো কিন্তু এই যে আমরা চেষ্টা করছি, যে কিছুক্ষণ আগে বললাম যে লাইভে সবাই আসা উচিত, গান করা উচিত, এবং যার যার ক্ষেত্রে যারা ভালো গান করছে, যারা যেই গানই করছে না কেন, তারা একটু প্র্যাকটিস করে যদি সামনাসামনি ওই গানগুলো যারা গাইছে, যেগুলো জনপ্রিয় হয়েছে, ওইগুলো গান নিয়েই তারা উপস্থাপন করে। স্যার যেমন বলছিলেন যে গানগুলো আমাদের মনকে স্পর্শ করতে পারছে না, কোথাও যেন সেই প্রাণের সঞ্চারটা হচ্ছে না, আবেগের জিনিসটা হারিয়ে গেছে। আমরা আপনার অ্যালবামগুলো নিয়ে কথা বলছিলাম, যে অনেক বছর ধরে কাজ করছেন, এবং এই যে রেকর্ডিং সিস্টেমে যে টেকনোলজিক্যাল চেঞ্জটা এসছে, তো 90 দশকের শুরু থেকে বলি, তখন থেকে যে রেকর্ড করছেন এখন পর্যন্ত, তো আপনি কি কি পজিটিভ দিক এখনকার যে সিস্টেমটা দেখতে পান, আর নেগেটিভ কি কি দেখতে পান, যদি একটু বলেন। না, আসলে কি, যুগের বিবর্তনে তো সবকিছু চেঞ্জ হয়, সব ঠিক আছে, তবে হৃদয়ের আবেগটা তো চেঞ্জ হয় না, এটা তো চেঞ্জ করা যাবে না। আমার ভালো লাগাটাকে তুমি চেঞ্জ করতে পারবা, আমার ভালোবাসাটাকে তুমি চেঞ্জ করতে পারবা। আমি চোখ দিয়ে দেখা যে জিনিসটা আমার সুন্দর লাগছে, সেটা কি বন্ধ করে তুমি বলবা যে না প্লিজ এটা দেখবেন না? এটা হয় না, এটা কখনোই হয়নি। তো সেই আবেগগুলো প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। এখন দেখো, আমাদের যারা জুনিয়র, যারা আমি এমনও হয়েছে, আমি অনেক বিদেশে যখন যাই, একদম ছোট ছোট ছেলে মেয়েরাও বলে যে আমরা কিন্তু আপনার গানগুলো আবার নতুন আঙ্গিকে শুনতে চাই, একটু অন্যভাবে করেন, এগুলো তার এই গান পছন্দ, ওইটা পছন্দ। তো সেই পছন্দগুলো কত বছর ধরে কিন্তু রয়ে গেছে, সেই আমরা 90s এর সময় থেকে এখন পর্যন্ত 2019 তো চলছে কিন্তু। এবং আমি বিশেষ করে যে কষ্টগুলো করেছি, সেটা হলো আমাদের সিনিয়র আর্টিস্টগুলো ছিল, সেই গানগুলো কিন্তু সব হারিয়ে যাচ্ছিল। ওই অবস্থায় কিন্তু আমরা সেটাকে আমরাই হাল ধরেছি, আমরা কিছু আর্টিস্ট হাল ধরে সেটাকে কিন্তু টিকিয়ে রেখেছে। আমাদের পরের প্রজন্মের হাল কে ধরবে সেটা আমরা জানি না। ওই গানগুলো নিয়ে আমরা যে হাল ধরে যারা চলছি, তারাই কিন্তু ওই গানগুলো করছে। কিন্তু আমাদের উচিত যে নতুন কিছু ভালো, আমাদের দ্বারা কিছু ভালো গান, আমি কিছু সুরকারদের অথবা গীতিকে, যে গাজী ভাই বললেন, গাজী ভাইয়ের ওখানে আমরা হয়তো না যাবোই, কারণ ওনার কাছে উনি এখনো আমাদের, যদি ওপারে যদি বলা হয় গুলজার, এপারে বলা যায় গাজী ভাই। হ্যাঁ, তো উনি এত বড় একজন গুণী একজন গীতিকার, ওনার গান যদি আমার ভান্ডারে না থাকে, যেরকম বুলবুল ভাইয়ের কথা, বুলবুল ভাইয়ের সাথে আমার ফেসবুকে সবসময় কথা হতো। উনি লাস্ট টাইম আমি আমেরিকাতে, তখন উনি বললা এবার আসো বুলবুল, আমি তোমার জন্য গান করছি। লাকি ভাইয়ের সময় একই ঘটনা ঘটলো, সবাই চলে যাচ্ছে। গাজী ভাই তো এখনো আল্লাহর রহমতে অনেক দিন বাঁচবে, অনেক লেখা তার, আর উনি
সবচেয়ে বড় ব্যাপার, ওনার একটা অনুষ্ঠানে আমি রেকর্ডিং করতে গিয়েছিলাম, তখনকার সময় এক অন্তরার গান ছিল ছবিতে। তাই আমি বললাম যে গাজী ভাই, এটা তো এক অন্তরা, আর এক অন্তরা এখনই আসো, আবার আর এক অন্তরা লিখে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উনি দাপটের সাথে লিখে ফেললো আর এক অন্তরা। তো এই যে একটা এখনকার সেই গীতিকারও পাওয়া যায় না, এখন সেই সুরকারও পাওয়া যায় না, যদিও বা সিনিয়র সুরকার এখন অনেক আছে। আমাদের অনেককে আমি রিকোয়েস্ট করি, অনেককেই বলি আমাদের প্লিজ আমাদের জন্য কিছু করেন, তারা একটু বসেন, আমরা যেন তৃপ্ত হই। গানের আমরা শিল্পী হওয়ার দরকার নেই, আমরা তৃপ্ত আমরা হই। গানে গানে কথায় কথায় কখন যেন আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা, আজকের আয়োজনের শেষ গানটি শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত মিউজিক্যাল ব্লগ শো প্রিয়জনের গান থেকে আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গেই থাকুন। গানটির গীতিকার ইব্রাহিম ফাতমি আর সুরকার ইব্রাহিম টিপু। এই গানটি আমার মিউজিক ভিডিও হয়েছিল চাঁদ মুখে চাঁদনি হাসি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আবারও কখনো প্রিয়জনের গানের অনুষ্ঠানে আবারও কখনো দেশ টিভিতে এসে হাজির হব। আবারও একটু ছোট্ট করে একটি কি বলে অ্যাড করছি, তিব্বত খুব প্রিয় একটি, আমাদের সেই পাকিস্তান আমল থেকে তিব্বতের পাউডার থেকে আরম্ভ করে অনেক প্রসাধনী আছে, আপনারা কিনবেন। তিব্বতকে ধন্যবাদ যে আমাদের এই প্রোগ্রামটি স্পন্সর করার জন্য, এবং আজীবন করে যাবেন।
তোমায় দুজনে বসি, তোমায় দুজনে বসি, চাঁদে মুখে চাঁদি হাসি, ফকিরা সুহাসিনী, সীমানার বাঁধন ভেঙে আসনা বুকের জমিনে, সীমানার বাঁধন ভেঙে আসনা বুকের জমিনে, তোমায় দুজনে বসি, তোমায় দুজনে বসি, তোমায় দুজনে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, নিউটন সহ অনেকে আমাদের